সুন্দরবন কথাটির মধ্যেই লুকিয়ে আছে সুন্দর আর বন এই দুটি শব্দ, কিন্তু আসলে একটি সুন্দরী গাছের নাম অনুসারে এই সুন্দরবনের নামকরণ করা হয় সুন্দরবন। সুন্দরবনে ঘোরার ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না। অবশেষে সুযোগ করে চলে এলাম সুন্দরবন ঘোরার জন্য। এই ভিডিওতে আমার সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার। আমরা সকাল সকাল চলে এলাম বড়নগর স্টেশনে এবং অপেক্ষা করতে থাকলাম ডানকুনি শিয়ালদা লোকালের। সুন্দরবন যাওয়ার সবচেয়ে সহজতম উপায় হলো শিয়ালদার সাউথ সেকশন থেকে ক্যানিংগামী লোকাল ধরে ক্যানিং স্টেশনে নেমে সেখান থেকে গদখালি বা সোনাখালি হয়ে সুন্দরবনে যাওয়া। নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেন চলে এলো এবং আমরা ট্রেনে উঠে পড়লাম। শিয়ালদা থেকে আমাদের ক্যানিংয়ের ট্রেন ছিল সকাল 7:42, যেটি নির্দিষ্ট টাইমেই ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই চলে এলো সোনারপুর স্টেশন। এই সোনারপুর স্টেশন থেকে ট্রেনটি বাদিকে বেঁকে যাবে আর সোজা যে লাইনটি আছে সেটা সোজা নামখানার দিকে চলে যাচ্ছে। জানালার বাইরে দিয়ে এরকম সুন্দর গ্রাম্য পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট লেট করে ট্রেনটি ক্যানিং স্টেশনে ঢুকছে। আমরা এখন ক্যানিং স্টেশনে নেমে পড়েছি এবং বাইরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এতটাই ভিড় যে ভিড় ঠেলে আমরা তাড়াতাড়ি বেরোতেও পারছি না। আর এই যে ভিড় দেখতে পাচ্ছেন যে সামনে, এই ভিড়ে যত লোক আছে তার ম্যাক্সিমাম লোকেরাই এই সুন্দরবন ঘুরতে এসেছে। এখন সকাল 9:29 বাজে। আমরা ক্যানিং স্টেশনের বাইরে চলে এলাম। এই সুন্দরবন প্যাকেজটি আমরা সুন্দরবনের একটি হোমস্টের সাথে কথা বলে প্যাকেজটি সেট করেছি। এটি হলো একটা 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, ক্যানিং টু ক্যানিং প্যাকেজ। তো এখন এই ক্যানিংয়ে আমরা এসে পড়েছি, যেহেতু এখানে ওনাদের লোক এখানে এসেছেন, সেখানেই আমরা যাচ্ছি। এখন বাজার কলকাতার কাছে যেতে বললেন, সেখান থেকে আমাদের পিক আপ করা হবে এবং ট্যুর কমপ্লিট হয়ে গেলে এই ক্যানিংয়ে আবার ড্রপ করা হবে। এখান থেকে আমরা এখন সোনাখালি যাব, সেটা প্রায় 16 কিলোমিটার ডিস্টেন্স। অটো আসছে বলবো, অটোতে করে যাব। এটা আধা ঘন্টা থেকে 35-40 মিনিট লাগতে পারে। আমরা সোনাখালি যাচ্ছি, অনেকে গদখালি দিকে যায়। আমরা এখন অটোর জন্য ওয়েট করছি, অটো আসুক তারপর অটোতে উঠবো। আমাদের অটো চলে এসেছে, এখন এই অটো করেই আমরা সোনাখালির দিকে যাব। এই আমাদের অটোর উপরে মাথায় লাগেজ তুলছে, দেখতেই পাচ্ছেন। অটোতেই বসে আছি, এখন অটো ছাড়েনি। এখান থেকে সোনাখালির দূরত্ব প্রায় 17 কিলোমিটার মতো। যদি আপনারা ইন্ডিভিজুয়াল যান তাহলে আপনাদের ভাড়া পড়বে পার হেড 30 টাকা করে। আর গদখালির ডিস্টেন্স প্রায় 27 কিলোমিটার, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে প্রায় 60 টাকা, 50 থেকে 60 টাকা করে নেবে। ক্যানিং থেকে আমাদের অটো ছেড়ে দিল। এখন আমরা চলেছি সোনাখালির উদ্দেশ্যে। এখান থেকে 30 থেকে 40 মিনিটের মতো লাগার কথা, দেখা যাক কতক্ষণ লাগে। এখানকার রাস্তা বেশ ভালোই দেখতে পাচ্ছি। আমরা এখন যে ব্রিজটির উপর দিয়ে যাচ্ছি এটা হলো মাতলা নদী ব্রিজ। নিচ থেকে মাতলা নদী বয়ে গেছে। আমরা সোনাখালি পৌঁছে গেলাম, সময় লাগলো প্রায় 40 মিনিটের মতো। আমরা যে হোটেলের সাথে কথা বলে বুক করেছিলাম সেখানকার রিপ্রেজেন্টেটিভ আছে, এক দাদা এসছেন, ওনার সাথে এখন আমরা যাচ্ছি সোনাখালি ফেরিঘাটের দিকে। এই যে দেখুন, এই সাইনবোর্ডে লেখা রয়েছে সোনাখালি ফেরিঘাট এইদিকে। তো চলুন রাস্তা ক্রস করে ওইদিকে যাওয়া যাক। দেখুন অনেক লোক এসেছে, এরা সবাই এখন সুন্দরবন যাচ্ছে, সবাই এই ফেরিঘাটের দিকেই যাচ্ছে। যে যার মতো, মানে যারা যার সাথে এসে সেই রকম অনুযায়ী বোটে উঠে তারা যাবে এখন। তো চলুন আমরাও যাই তাড়াতাড়ি, দেখি আমাদের বোট কোথায় দিয়েছে। আমরা এখন সোনাখালি ফেরিঘাটে চলে এলাম। এই যে দেখুন বোটগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আপনারা যারা যেই ট্রাভেল এজেন্টের সাথে আসবে তারা যেই বোট ভাড়া করেছে সেই বোট অনুযায়ী আপনাদেরকে উঠে পড়তে হবে। আমাদের বোট দেখা যাক কোথায়, সামনের দিকে যেতে বললেন দাদারা, আমরা তাই এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখি আমাদের বোট কোনটা হয়। কত বোট রয়েছে, আবার অনেক বোট এখান থেকে ছেড়েও চলে গেছে অলরেডি। অবশেষে আমরা আমাদের বোটের কাছে চলে এলাম। আমাদের বোটের নাম রয়েছে এমবি মামনি। এই যে দেখুন একে একে আমাদের সবাই উঠছে বোটে।
তো চলুন আমিও বোটের উপরে উঠি, আর বোটে উঠেই নাকি ব্রেকফাস্টটা দেবে। চলুন দেখা যাক, খুব জোর খিদেও পেয়ে গেছে। বোটের উপরে সব লোক বসে আছে। বোটের নিচটা এরকম দেখতে, মানে ভেতর দিকটা। এখানে আপাতত ব্যাগ রেখেছে, আর এখানে কতগুলো বেডও রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এসে রেস্টও নিতে পারেন। বোটের উপরে উঠতে না উঠতে 10 মিনিটের মধ্যে চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম আর একটা জয়নগরের মোয়া। দেখুন আমাদের বোটে কত লোক রয়েছে। আমরা যেহেতু গ্রুপ ট্যুর করেছি সেজন্য আমাদের অন্যান্য লোকেদের সাথেই যেতে হবে। প্রায় 40 জন রয়েছে এখানে, আর বসার কোনো জায়গা পাচ্ছি না। প্রথমে এসেই আমার অ্যারেঞ্জমেন্টটা ভালো লাগলো না। দেখা যাক পরবর্তীতে কি হয়। এখন 11:37 বাজে, আর আমাদের বোট ছেড়ে দিল এই সোনাখালি ফেরিঘাট থেকে পরবর্তী গন্তব্যের দিকে। ব্রেকফাস্টটা করে নিয়ে কোনো মতে একটা চেয়ার জোগাড় করে বসে বললাম বোটের এক সাইডে। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হলো বাসন্তী হোগল ব্রিজ, আর যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। আজকে থেকে আমাদের শুরু হলো 2 রাত্রি 3 দিনের এই সুন্দরবন জার্নি। এই 2 রাত্রি 3 দিনের মধ্যে বেশিরভাগ সময়টা আমাদের জলেই কাটাতে হবে। আমার একটু জলে ভয়ই লাগে, কিন্তু তবুও এই ভয়কে জয় করে আমি চলে এসেছি এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো চলুন আমার সাথে আপনারাও এই সুন্দরবন একটু ঘুরে দেখুন, এখানে কি কি দেখার আছে। আর যদি কপাল ভালো থাকে তাহলে আমরা বাঘমামার দর্শনও পেতে পারি। তো হোপ ফর দ্য বেস্ট, চলুন দেখা যাক কি হয়। আমরা এখন প্রায় চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যের কাছে। এটা হলো গোসাবা ফেরিঘাট। আমরা এখন এখানে নামবো। এখন 12:50 বাজে, আর আমরা পৌঁছে গেলাম এই গোসাবা ফেরিঘাটে। সোনাখালি ফেরিঘাট থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগলো। এখানে এখন আমরা এইদিকে যাব। এখানে একটা বাংলো রয়েছে, সেই বাংলোটা আমরা দেখতে যাব। সেই বাংলোয় ঢুকতে নাকি প্রবেশ মূল্যও লাগে। তো চলুন দেখা যাক কোথায় টিকিট কাউন্টার আর বাংলোটার ভিতরে কি বা আছে। চলুন একবার দেখে আসি, আর সেখানে দেখে আমরা আবার এই ঘাটেই ফিরে আসবো। এখান থেকে আমাদেরকে আবার বোটে করে পরবর্তী জায়গায় নিয়ে যাবে। ওরে বাবা, এখানে তো ভিড় বেশ ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। ও এই যে দেখুন এখানে নাম লেখা রয়েছে, এটা হচ্ছে বিকন বাংলো। এই যে বিকন বাংলো, গোসাবা, সাউথ 24 পরগনাস। এই সামনেই দেখতে পাচ্ছেন যে এই ছাতাটা রয়েছে, তার নিচে টিকিট কাউন্টার, এটাই টিকিট কাউন্টার আর কি। এখানে টিকিট দিচ্ছে 5 টাকা করে। টিকিট দিয়ে আমরা 5 জন টিকিট কেটে ঢুকে পড়লাম এই বেকন বাংলোর এরিয়ার ভেতরে। আসলে বাংলোটি হলো বাঁদিকে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো বেকন বাংলো। চলুন জায়গাটি একটু ঘুরে দেখি। আমরা এই সামনের গেটটা দিয়ে ঢুকলাম। এদিকে দেখুন বাচ্চাদের খেলার জন্য সুন্দর পার্কের মতো করা রয়েছে, আর সুন্দর ফুলের গাছপালা দিয়ে চারিদিক সাজানো রয়েছে। মাঝে মাঝে এরকম ছাতাও দেওয়া রয়েছে। এখানে এখন একটু গরম লাগছে, তবে খুব একটা খারাপ লাগছে না। এদিকটা মনে হচ্ছে একটা পুকুর আছে, চলুন একটু দেখে আসি। বাহ, এখানে একটা বেশ পুকুর। পুকুরের সামনেটা আবার সুন্দর করে বাঁধিয়ে রেখেছে, লোকেরা বসে রয়েছে। এই বাংলোটি 1903 সালে সুন্দরবন অঞ্চলের উন্নয়নের সাথে জড়িত একজন স্কটিশ ব্যবসায়ী এবং সমাজকর্মী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন নির্মাণ করেছিলেন। সেই সময় এখানে অবস্থিত একটি বিকন লাইটের নাম অনুসারে এই বাংলোটির নামকরণ করা হয় বিকন বাংলো। এখানে দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের দুটো মূর্তি এখানে বানানো রয়েছে। চলুন এবার একটু বাংলোটা সামনের দিকে ঘুরে আসি। প্রচুর ভিড় হয়েছে আজকে। পুরোটাই কাঠের তৈরি বাংলো বোঝা যাচ্ছে। এখানে জানলা রয়েছে, জানলা দিয়ে ভিতরে সবাই দেখছে। চলুন আমি একটু দেখি কি আছে ভেতরে। ভেতরে তো কিছুই নেই, ভেতরটা পুরো ফাঁকা। দেখতেই পাচ্ছেন ধুলো পড়ে রয়েছে।
আর রক্ষণাবেক্ষণ একটু কম রয়েছে মনে হচ্ছে আমার। এখন আমরা একটু বাংলোটার পিছন দিকে যাচ্ছি। এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এখানে মোট দুটো ঘর আছে দেখতে পাচ্ছি। পিছন দিক দিয়ে চলুন, এই জানলার দিক একটু দেখি এই ঘরটার ভিতরে কিরকম। এখানেও সে একই জিনিস, পুরো ফাঁকা। এই বাংলোটিকে রবীন্দ্রনাথ বাংলো বলা হয়ে থাকে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালের 30 এবং 31 ডিসেম্বর এই বাংলোতে অবস্থান করেছিলেন। বিকন বাংলো দেখে আবার আমরা বোটে চলে এলাম। এখন আমরা এখান থেকে পাখিরালয়, যেখানে আমাদের হোটেল রয়েছে, সেখানে যাব। আর যাওয়ার পথে লাঞ্চ সার্ভ করা হবে বললেন। আর একটা কথা আপনাদের বলে দিই, এই বিকন বাংলো থেকে মাত্র 700 মিটার দূরত্বে আছে হ্যামিল্টন বাংলো। আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন, আমরা সেখানে আর যাইনি। সামনে যে নদীর পাড়ে উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাটির তৈরি বাঁধ। আর যেই সাইডটা গ্রাম আছে, পুরো নদীর সাইড দিয়ে এরকমভাবে মাটির তৈরি বাঁধ রয়েছে। দুপুর 2:30 বাজে আমাদের লাঞ্চ দিয়ে দিল। চলুন দেখুন লাঞ্চে কি আছে। ডাল রয়েছে, ভাত রয়েছে আর আলু ভাজা রয়েছে একটা। তারপরেই চলে এলো ভেটকি মাছ। ভেটকি মাছ শেষ করতে না করতে চলে এলো পাবদা মাছের ঝাল। পুরো লাল কালারের টকটকে পাবদা মাছ রয়েছে, দেখতেই পাচ্ছি। আর শেষ পাতে চলে এলো চাটনি আর পাঁপড়। লাঞ্চটা সেরে নিয়ে বোটের সামনের দিকে একটি জায়গা করে বসে পড়লাম। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর ফুরফুরে হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটি হলো পাখিরালয়তে অবস্থিত আমাদের হোটেল। বোটের এক দাদা বললেন যে পাখিরালয়তে হোটেলে যাওয়ার আগে আমাদেরকে পাখির জঙ্গল ঘুরিয়ে দেখাবেন। তো চলুন দেখা যাক একবার পাখির জঙ্গলে গিয়ে কোনো পাখির দেখা মেলে কি না আদৌ। এখানে এরকম অজস্র খাড়ি আপনারা দেখতে পাবেন। এই খাড়ির ভিতরে বোট যায়, কিন্তু জল কম থাকলে সেখানে ঢুকতে পারবে না। আর তাছাড়া ওই খাড়িতে ঢুকতে গেলে পারমিশনের দরকার হয়। সকাল থেকে বোটে ওঠার পর থেকে খালি জল আর জল আর গাছপালাই দেখছিলাম। এই প্রথম একটি বাঁদর দেখতে পেলাম নদীর পাড়ে, কিছু খাবার খুঁজছে। বোট থেকে একটু পিছনের দিকে তাকাতেই বুঝতে পারলাম এখন সূর্য ডোবার পালা শুরু হয়েছে। আর সূর্যাস্তের সময় এর অপরূপ সৌন্দর্য দেখুন, নদীর বক্ষে কি সুন্দর লাগছে দেখতে। এটাই হলো পাখির জঙ্গল। এখানে খাড়িও দেখা যাচ্ছে একটা রয়েছে। আর এখন ভাটা হওয়ার কারণে দেখুন জল কতটা নিচের দিকে নেমে এসেছে। এই দেখুন গাছের মাথায় একটা কি পাখি বসে রয়েছে, জানি না, আমি বলতে পারবো না, একটু জুম করে আপনাদের দেখিয়ে দিলাম। আর বোটের দাদারা বললেন এখানে এখন আর বেশি পাখি আসে না। আসবে কি করে বলুন, এত বোট, এত লোক, এত বোটের আওয়াজ, পরিবেশটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই দেখুন বেশ কিছু বক একসাথে সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে। সন্ধেবেলা চলে এলো গরম গরম চিকেন পকোড়া আর সাথে টমেটো সস। দেখুন সূর্যাস্তের এই রক্তিম আভা এই নদীর জলের সাথে মিশে কি অপরূপ সুন্দর একটি বর্ণ ধারণ করেছে। সত্যি বলছি, অপূর্ব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। আমরা প্রায় চলে এসেছি। সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা নামবো এখন। আমরা এখন নেমে পড়েছি। আজকে আমাদের গন্তব্য যেখানে, হোটেল যেখানে আর কি, অন্ধকার হয়ে গেছে, সেরকম ভাবে দেখা যাচ্ছে না। ক্যামেরার আলোতে দেখে দেখে একটু হাঁটছি। এই যে দেখুন, এই নৌকায়, এই বোটে আমরা এলাম। একে একে সকলে নেমে আসছে আমাদের বোট থেকে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সরু রাস্তাটা, এই রাস্তা ধরে হোটেলের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এখান থেকে কিছুটা হাঁটা পথ রয়েছে। তো চলুন তাহলে যাওয়া যাক। ক্যামেরার ঠিক মাঝামাঝি যে লাইটটি দেখতে পাচ্ছেন, সেই লাইটের ওখানে আমাদের হোটেল রয়েছে। আমরা এখন ওইদিকেই যাচ্ছি। আর এখন বেশ অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডান দিক বাদ দিক কিছু দেখার মতন নেই, সেরকম পুরো অন্ধকার হয়ে রয়েছে। কালকে সকালে আপনাদের এই জায়গাটা একবার দেখিয়ে দেবো। এখন চলুন হোটেলের দিকে যাওয়া যাক, একটু রেস্ট নেওয়া যাক। এই যে দেখুন, আমরা এখন হোটেলের বাউন্ডারির ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে সুন্দরবন গ্রিন ভিউ হোমস্টে। আমরা এখন ঢুকে গেছি, এখন অন্ধকার হয়ে গেছে, তাই জন্য
মানে বুঝতেই পারছেন অন্ধকারের মধ্যে, তো ক্যামেরার লাইটে বেশ ভালোই লাগছে দেখতে এটা। এখন কোথায় রুম আছে দেখা যাক। এখানে দেখুন ডাইনিং রুম এখানটা। রিসেপশনে ফর্মালিটিস করে আমরা চলে এলাম আমাদের রুমের কাছে। আমাদের দুটো রুম রয়েছে। এই একটা রুম দেখতে পাচ্ছেন, সিঙ্গেল বেড রয়েছে, এটা জয়দের রুম, ওরা দুজন এখানে থাকবে। আর এই রুমটা রয়েছে আমাদের, আমরা থাকবো এখানে। দুটো আলাদা আলাদা বেড রয়েছে, একটা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। এই যেটা ডবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড, আর মাঝখানে দেখছেন বেড সাইড টেবিলও রয়েছে। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা আপাতত দেখে মনে হচ্ছে। আর এই দিকটা ওয়াশরুম রয়েছে, তার পাশেই রয়েছে একটা আয়না। চলুন ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। বাহ, সুন্দর টাইলস দিয়ে সাজানো রয়েছে, বেশি বড় না, ছোট্টর উপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওয়াশরুমটা। আমাদের এই সুন্দরবন ভ্রমণের প্যাকেজের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা হলো জয়দের রুম। এই রুমটা আমাদের রুমের মতনই, শুধু এখানে ডিফারেন্সটা হলো এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আমরা যেহেতু ট্রিপল শেয়ারিংয়ে রয়েছি সেই জন্য আমাদের ওখানে দুটো বেড, এখানে একটা বেড, আর বাকি মোটামুটি সব একই রকমের রয়েছে। আমরা রুমের ভিতরে রেস্ট নিচ্ছিলাম আর আড্ডা মারছিলাম। হঠাৎ আমাদের এই হোটেলের দাদা এসে আমাদের বললেন যে এখানকার লোকাল যে মহিলারা আছেন তারা এখানে কিছু নৃত্য পরিবেশন করে থাকেন, মানে আদিবাসী নৃত্য বলা হয় সেগুলোকে, সেগুলো দেখার জন্য আমাদের রিকোয়েস্ট করলেন। তো আমরা দেখতে আসলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার মহিলারা এখানে একটু নৃত্য পরিবেশন করছেন। আসলে এনারা একটু এক্সট্রা ইনকামের জন্যই এখানে আসেন, কারণ এখানে এখন অনেক হোটেল হয়েছে, তো সেক্ষেত্রে সেখানে এসে যদি একটু নৃত্য পরিবেশন করে এক্সট্রা ইনকাম করা যায়। কারণ এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, এনাদের জীবনযাত্রা খুবই কষ্টের। এখানে তো জানেনই বাঘ রয়েছে, জলে কুমির রয়েছে, তো সেক্ষেত্রে এদের জীবিকা বলতে মাছ চাষ করা, মাছ ধরা আর কি, মাছ চাষ না, মাছ ধরা আর জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করা, যেখানে দুটো ক্ষেত্রে বিপদ রয়েছে, খুবই বিপদ রয়েছে। তো এনারা সেই জন্যই এক্সট্রা ইনকামের জন্য এখানে হোটেলে একটু নৃত্য পরিবেশন করে থাকেন। তো আপনারাও যদি আসেন, আপনারা পারলে কিছু এনাদেরকে সাহায্য করবেন। 9:30 নাগাদ আমরা ডিনার করতে চলে এলাম। ডিনারে রয়েছে কচি পাঁঠার মাংস, আলু ভাজা, রুটি আর স্যালাড, আর রুটির বদলে আপনারা ভাতও নিতে পারেন। 2 রাত্রি 3 দিনের এই সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী সপ্তাহে সুন্দরবনের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।